বন্ধুরা নমস্কার। জনমত সমীক্ষার জন্য এই চ্যানেলের দর্শকদের কাছে বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটি ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপরীতে সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে কোন নেতাকে তারা দেখছেন। তারা কি রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদীর প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছেন, না অরবিন্দ কেজরিওয়ালকে দেখছেন, না মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন, না অখিলেশ যাদবকে দেখছেন, না মল্লিকার্জুন খড়গেকে দেখছেন। এর মধ্যে কাকে তারা মনে করছেন যে নরেন্দ্র মোদীর প্রধান প্রতিপক্ষ? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছিল, তার রেজাল্ট কি এসেছে সেটা আপনাদেরকে বলবো। তার আগে বলে দিই যে যখন প্রধানমন্ত্রী পদে কোনো ব্যক্তি ব্যাপক উচ্চতায় চলে যান, জনপ্রিয়তা এবং পরিচিতি সব মিলিয়ে যখন একটা বিরাট অবস্থানে চলে যান, তখন তার প্রতিপক্ষ হিসাবে মানে তার বিরোধীদের মধ্যে একটা লিডারশিপ ক্রাইসিস তৈরি হয়। এটা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পরে দীর্ঘদিন আপনার জওহরলাল নেহরু প্রধানমন্ত্রিত্ব দেখা গেছিল। তখন অনেক নেতা ছিল, কিন্তু জওহরলাল নেহরুর উচ্চতায় তাকে চ্যালেঞ্জ দেওয়ার মতন সেই রকম কোনো বড় নেতা, বিশাল নেতা ছিল না বলেই দীর্ঘদিন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রিত্ব করতে পেরেছিলেন। তাকে মানে বিনা চ্যালেঞ্জে তাকে রাজত্ব করার সুযোগ তাকে দেওয়া হয়েছিল। এরপরে ইন্দিরা গান্ধীর যখন বিরাট একটা ছবি তৈরি হয়ে যায়, ইন্দিরা গান্ধী, নেহরুর পরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক দুনিয়াতে একটা স্বীকৃত নেতা হিসাবে বলা যায়। কারণ হলো 1971 সালে যখন পাকিস্তানকে তিনি পরাজিত করেন এবং বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের সৃষ্টি করেন, মূলত ইন্দিরা গান্ধীর নেতৃত্বের কারণে। তখন সারা পৃথিবীতে ইন্দিরা গান্ধীর এক দুর্ধর্ষ নেত্রী হিসাবে একটা ছবি তৈরি হয়। কারণ সেই সময়ে পাকিস্তানের পক্ষে আমেরিকা ছিল। সেই আমেরিকা সমেত পাকিস্তানকে পর্যুদস্ত করা, মানে আমেরিকার নামকে পর্যুদস্ত করা আর পাকিস্তানকে তো ফিজিক্যালি পর্যুদস্ত করা, এই চারটিখানি ব্যাপার ছিল না বিশাল কঠিন এবং সবচেয়ে বড় ব্যাপার। তার কারণে ইমেজ তৈরি হয়ে গিয়েছিল। এরপরে রাজনারায়ণ বা জয়প্রকাশ নারায়ণ তারা ইন্দিরা গান্ধীকে চ্যালেঞ্জ দিয়েছিলেন এবং ইন্দিরা গান্ধীকে 77-এ পরাজিত করেছিলেন, এটা সত্য। কিন্তু ইন্দিরা গান্ধীর উচ্চতায় গিয়ে দীর্ঘদিন তাকে চ্যালেঞ্জ দিয়ে রাজনীতিতে ইন্দিরা গান্ধীকে কোণঠাসা করে রাখার মতন কোনো নেতা কিন্তু তার সময়েও দেখা যায়নি। বড় নেতা ছিলেন, কিন্তু তাকে চ্যালেঞ্জ দিয়ে পারেননি, পরাজিত করতে পারেননি দীর্ঘদিনের জন্য। অল্প সময়ে একটা নির্বাচনে হারিয়ে দেওয়া তো সে ঠিকই আছে। এরপরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে আজকে পর্যন্ত এইটা সারা ভারতবর্ষে না, শুধু পৃথিবীর বিভিন্ন দেশে এটা কৌতূহলের বিষয় যে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দেওয়ার ক্ষেত্রে অনেক নেতা তো দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি চ্যালেঞ্জ দিচ্ছেন, তারপরে ওনার তুলনায় বাচ্চা ছেলে তেজস্বী যাদব বিহারে চ্যালেঞ্জ দিচ্ছেন, ওনার তুলনায় বাচ্চা ছেলে অখিলেশ যাদব উত্তরপ্রদেশে চ্যালেঞ্জ দিচ্ছেন, ওনার থেকে অনেক ছোট হলে উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রে চ্যালেঞ্জ দিচ্ছেন। এরকম এক একটা রাজ্যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে চ্যালেঞ্জ দিচ্ছেন, পাঞ্জাবে চ্যালেঞ্জ দিচ্ছেন। সারা ভারতবর্ষে তাকে চ্যালেঞ্জ দেওয়ার মতন বড় নেতাকে প্রতিপক্ষ হিসেবে, যার মধ্যেও ব্যাপক জনপ্রিয় একটা ভাবমূর্তি তৈরি হয়েছে, এরকম কে আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বড় যখন একদিকে যখন বিশাল একটা মহিরুহ তৈরি হয়, আরেক দিকটা ছোট দেখা যায়। এই কারণে এই প্রশ্নটা আপনাদের সামনে রাখা হয়েছিল এই চ্যানেলে, আপনার পোল সেকশনে। তখন আপনারা কি উত্তর দিয়েছেন সেটা এখন তুলে ধরবো আপনাদের সামনে। প্রথমত হলো নরেন্দ্র মোদীর প্রতিপক্ষ হিসেবে, প্রধান প্রতিপক্ষ, এটা খেয়াল রাখতে হবে, অখিলেশ যাদবকে 2% মানুষ ভোট দিয়েছেন। অখিলেশ যাদব নরেন্দ্র মোদীর প্রধান প্রতিপক্ষ, এই কথা মেনে নিয়েছেন 2% মানুষ। নরেন্দ্র মোদীর প্রধান প্রতিপক্ষ মল্লিকার্জুন খড়গে, এই মতামত দিয়েছেন 2% মানুষ। নরেন্দ্র মোদীর প্রধান প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়, এই মতামত দিয়েছেন 5% মানুষ। নরেন্দ্র মোদীর প্রধান প্রতিপক্ষ অরবিন্দ কেজরিওয়াল, এই মতামত দিয়েছেন 5% মানুষ। আর নরেন্দ্র মোদীর প্রধান প্রতিপক্ষ রাহুল গান্ধী, এই মতামত দিয়েছেন 86% মানুষ। 86% মানুষ এই পোল সেকশনে গিয়ে ভোট দিয়ে
তাদের মত প্রকাশ করেছেন, যাতে বোঝা যায় যে এদের সব ভোটারদের মধ্যে 86% ভোটার মনে করছেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবারের নির্বাচনে রাহুল গান্ধী প্রধান প্রতিপক্ষ। তার মানে এটা বোঝা যায়, একটা অনুমান করা যায়, কারণ এগুলি তো হলো স্যাম্পল সার্ভে। সব স্যাম্পল সার্ভেই হয়, যত বড় বড় সার্ভে দেখেন আপনারা পৃথিবীতে, সব স্যাম্পল সার্ভেই হয়। লক্ষ লক্ষ মানুষের মধ্যে কয়েক হাজারের মতামতই নেওয়া হয়। তো সেই স্যাম্পল সার্ভেতে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে জেনারেলি নরেন্দ্র মোদীর বিপরীতে মানুষ রাহুল গান্ধীকে দেখতে শুরু করে দিয়েছেন অলরেডি। ফলে রাহুল গান্ধীর যে একটা ছবি তৈরি হয়ে গেছে, এটা স্বীকৃতি দিতেই হবে। আর এই স্বীকৃতি দিচ্ছে বলেই প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন জনসভাতে ঘুরিয়ে ফিরিয়ে রাহুল গান্ধীকে কিন্তু তার ভাষণে নিয়ে আসছেন। কারণ রাহুল গান্ধীর বিভিন্ন সভাগুলোতে যে উপচে পড়া ভিড়, যে উন্মাদনা, বা সোশ্যাল মিডিয়াতে তার যে ব্যাপক উপস্থিতি এবং ব্যাপক জনপ্রিয়তা, সেটাকে দেখে তাকে যে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন প্রধানমন্ত্রী, সেটা ভাষণগুলো শুনলে পরে বোঝা যায়। এইটা একটা। দ্বিতীয়ত আর একটা প্রশ্ন রাখা হয়েছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রতি 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করা উচিত, তাহলে গণতন্ত্র মজবুত হবে মানেন আপনি? এই কথাটা, এই প্রশ্নটা রাখা হয়েছিল যে 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করা, যে আজকে বিজেপি আছে, কালকে কংগ্রেস, পরশু আবার বিজেপি হতে পারে, অন্য কোনো পার্টি হতে পারে। এটা রাজ্য এবং কেন্দ্র সরকার সব মিলিয়েই বলা হয়েছিল। এতে বুঝতে পারছি না, এই মন্তব্য করেছেন 2% মানুষ। এতে না পরিবর্তন করা দরকার, না উচিত না, এই কথা বলেছেন 80% মানুষ। আর 90% মানুষ বলেছেন হ্যাঁ, 5 বছর অন্তর সরকার পরিবর্তন করা উচিত। এখন যারা মতামত দিয়েছেন, আমাদের এই চ্যানেল, এটা আমার না, আমাদের চ্যানেল এটা, এই চ্যানেলের যারা দর্শক, তারা বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে আছেন। কেউ ত্রিপুরাতে আছেন, কেউ পশ্চিমবঙ্গে আছেন, কেউ উড়িষ্যাতে আছেন, কেউ দিল্লিতে আছেন, কেউ মহারাষ্ট্রে আছেন, কেউ দক্ষিণ ভারতে আছেন, কেউ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য, আসাম, তারপর নাগাল্যান্ড ইত্যাদি বিভিন্ন রাজ্যে আছেন, বিহার টিহারে আছেন, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আবার অনেকে আবার এনআরআই, আপনার পৃথিবীর অন্যান্য দেশে রয়েছেন কিন্তু তারা ভারতীয়, এরকম বিভিন্ন জায়গার রয়েছেন। তো এরা যে মতামত দিচ্ছেন, এদের মধ্যে কেউ কংগ্রেস সমর্থক আছে, কেউ কট্টর কংগ্রেস সমর্থকও আছে, কেউ বিজেপি সমর্থক আছে, কেউ কট্টর বিজেপি সমর্থক আছে, কেউ অন্য কমিউনিস্ট পার্টির সমর্থক আছে এবং কট্টর কমিউনিস্ট হিসেবে পরিচিতি দেন, এরকম লোক আছেন। কেউ এই 3টি দলকে কোনোটাকেই পছন্দ করেন না। কেউ তৃণমূল কংগ্রেসের কট্টর সমর্থক আছেন, কিন্তু কেউ আছে তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে না, কেউ আছে বিজেপিকে পছন্দ করে না, কেউ কংগ্রেসকে পছন্দ করে না, কেউ সিপিএমের নামও শুনতে পারে না, এরকম বিভিন্ন অংশের মানুষ রয়েছেন। এই সমস্ত অংশের মানুষ মিলিয়ে কিন্তু 90% মানুষ বলছেন যে হ্যাঁ, 5 বছর পর পর আপনার সরকার পরিবর্তন হলে, সরকার পরিবর্তন বলতে এখানে বোঝানো হচ্ছে শাসক দলে পরিবর্তন হলে আপনার গণতন্ত্র মজবুত হবে। তো এই যে মতামতগুলো, এই যে জনমত সমীক্ষাগুলো, এইগুলো সবার কাছে খুব গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং ব্যাপার। এবং এতে বোঝা যায় যে আমি যেটা ভাবছি এটা আরও অনেকে ভাবছে কিনা, যেটা আমি মনে করছি যে এটা ঠিক না, এটা আরও অনেকেই মনে করছেন কিনা এটাকে ভুল বলে। আমি যেটা মনে করছি এমনটা হওয়া উচিত, সেটা আরও অনেকে মনে করছেন কিনা, বা মনে করলে কতজন মনে করছেন, 100 জনের মধ্যে কতজন মনে করছেন। এই জিনিসগুলো জানার আগ্রহ চিরকাল মানুষের থাকে, আর থাকে বলেই পোল সেকশনে আপনাদের কাছে এই বিষয়গুলো রাখা হয়। এবং আপনারা ভালো সংখ্যক ভিউয়াররা এই পোল সেকশনগুলোতে ভোটাভুটি করেন, আপনারা অংশগ্রহণ করেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এর রেজাল্ট আপনাদের সামনে এভাবে ভিডিওর মাধ্যমে তুলে আনা আমার কর্তব্য বলে মনে হয়, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। নমস্কার, জয় হিন্দ।